psychological disorders where insight is relatively intact, orientation is intact. আর ওগুলো হচ্ছে সাধারণত অ্যাংজাইটি ডিসঅর্ডার, তারপরে ওসিডি, সোম্যাটোফর্ম, ওই সমস্ত ডিসঅর্ডার গুলো নিউরোটিক ডিসঅর্ডারস আন্ডারে পড়বে। আর সাইকোসিস হচ্ছে মোর সিভিয়ার ফর্মস অফ সাইকোলজিক্যাল ডিসঅর্ডারস, যেখানে ওরিয়েন্টেশন, ইনসাইট এই সমস্ত কিছুই কিন্তু অনেক পুয়ার হয়। আচ্ছা, এবার এই সাইকোসিসের মধ্যেই স্কিজোফ্রেনিয়া পড়ছে। আচ্ছা, এবার যদিও বা আমরা দেখেছি যে ফর্মালি যে সাইকোলজি নিয়ে যা কিছু আর কি এক্সপেরিমেন্টেশন বা সাইকোলজিকে সায়েন্টিফিক ডিসিপ্লিন হিসেবে যে এস্টাবলিশ করা, সেগুলো যে শুরু হয়েছে 1879 থেকে, এই ডিসঅর্ডারস গুলো কিন্তু অনেক আগে থেকেই ছিল। তো ডিসঅর্ডারকে তখন মানে স্কিজোফ্রেনিয়া তো অনেক পরে নামকরণ হয়েছে। আগে যেটা বলা হতো 1896, সেই সময়তে এমিল ক্রেপলিন এই কন্ডিশনটার নাম দিয়েছিলেন ডিমেনশিয়া প্রিকক্স। ডিমেনশিয়া প্রিকক্স 1896 এ এমিল ক্রেপলিন। আচ্ছা, ডিমেনশিয়া আর প্রিকক্স এই দুটো কথার অর্থ, ডিমেনশিয়া মানে হচ্ছে যে ডিটেরিয়েশন ইন কগনিটিভ ফাংশনিং, আর প্রিকক্স মানে হচ্ছে আর্লি অনসেট। মানে ডিমেনশিয়া সাধারণত এমন একটা কন্ডিশন, আমরা জানি যে ওই ডিমেনশিয়া অফ অ্যালজাইমার্স, যাই ওটা খুব কমনলি আমরা মোটামুটি অনেকে জেনে থাকি আর কি, ওটা ওল্ড এজে অনসেট হয়, যে where there is progressive deterioration in cognitive functioning। এক্ষেত্রে কিন্তু তা হচ্ছে না। এক্ষেত্রে ক্রেপলিন যেটা নাম দিয়েছিলেন যে একটা ডিটেরিয়েশন তো অবশ্যই দেখা যাচ্ছিল মেন্টাল ফাংশনিং এ, এবার সেটা কগনিশন, ইমোশন, বিহেভিয়ার সমস্ত ক্ষেত্রেই হচ্ছিল, and the onset was early। তো তখন এই কন্ডিশনটাকে ডিমেনশিয়া প্রিকক্স এই নামে চিহ্নিত করা হলো। আচ্ছা, পরবর্তীকালে ইউজিন ব্লয়লার 1911 এ স্কিজোফ্রেনিয়া টার্মটা কয়েন করেন। স্কিজোফ্রেনিয়া শব্দটা আবার এসেছে স্কিজিয়েন আর ফ্রেন শব্দ থেকে। স্কিজিয়েন মানে হচ্ছে টু স্প্লিট, আর ফ্রেন মানে হচ্ছে মাইন্ড, মানে আক্ষরিক অর্থে বলতে গেলে স্প্লিট মাইন্ড, এটা হচ্ছে স্কিজোফ্রেনিয়ার অর্থ। আচ্ছা, তবে এটাও আমাদের একটু খেয়াল রাখতে হবে যে ইট ইজ ডিফারেন্ট ফ্রম স্প্লিট পার্সোনালিটি। স্কিজোফ্রেনিয়াতে যেটা হয়, মানে দেয়ার ইজ স্প্লিট within the intellect, between the intellect and emotion, and between the intellect and external reality। আমরা স্কিজোফ্রেনিয়ার সিম্পটম গুলো একে একে দেখতে শুরু করি, তাতে আশা করছি আমাদের আস্তে আস্তে ক্লিয়ার হবে বিষয়টা। আচ্ছা, প্রথমে আমরা DSM-5 ক্রাইটেরিয়া একটু দেখে নিই, তারপরে স্কিজোফ্রেনিয়ার আর কি কি ক্লিনিক্যাল ফিচার্স রয়েছে সেটা আমরা দেখবো, এবং কে কোন সাইকিয়াট্রিস্ট কিভাবে সেটাকে আর কি বর্ণনা করেছেন। DSM-5 অনুযায়ী যেটা আছে সেটা হচ্ছে যে স্কিজোফ্রেনিয়ার ডিউরেশন রয়েছে 1 মান্থ। যদি 1 মান্থের কম থেকে থাকে সেক্ষেত্রে ওটা অ্যাকিউট এন্ড ট্রানজিয়েন্ট সাইকোটিক ডিসঅর্ডার হিসেবে কনসিডার করা হয়। যাই হোক, তো স্কিজোফ্রেনিয়ার ডিউরেশন ক্রাইটেরিয়া রয়েছে 1 মান্থ। এবার সিমটম ক্রাইটেরিয়া গুলো কি কি আছে? সিমটম হচ্ছে 2 or more of the following symptoms সেটা প্রেজেন্ট থাকতে হবে। সিমটম গুলো বলছি। সিমটম গুলো প্রথম হচ্ছে ডিলিউশনস, তারপর হ্যালুসিনেশনস, তারপর ডিসঅর্গানাইজড স্পিচ, গ্রসলি ডিসঅর্গানাইজড অর ক্যাটাটনিক বিহেভিয়ার, আর নেগেটিভ সিমটমস। এই 5টা সিমটম রয়েছে। আর ডিউরেশন আর ডিস্ট্রেস ক্রাইটেরিয়া তো হলো। ডিসেবিলিটির মধ্যে যেটা কমন সেটা হচ্ছে যে ইট উইল ডেফিনেটলি রেজাল্ট ইন পার্সোনাল, সোশ্যাল এন্ড occupational functioning, মানে impairment in these particular areas। আচ্ছা, এবার ডিলিউশন, হ্যালুসিনেশন এই ক্লিনিক্যাল ফিচার গুলো কি সেগুলো আমাদের একটু জানতে হয়। ডিলিউশন মানে হচ্ছে ফার্ম, ফিক্সড, ফলস এন্ড আনশেকেবল বিলিফস। বা আমরা এইভাবেও বলতে পারি যে ডিলিউশন ইজ অ্যান এরোনিয়াস বিলিফ,
erroneous belief that is fixed and firmly held despite clear contradictory evidence, এটা হচ্ছে delusion. delusion বাংলায় বলা হয় ভ্রান্ত বিশ্বাস। আচ্ছা, এটার অনেক টাইপও হয়, টাইপগুলো আমরা পড়বো। এরপর হ্যালুসিনেশন, হ্যালুসিনেশনকে বাংলায় বলা হচ্ছে অলিক প্রত্যক্ষণ। মানে it has to do with, it is related with perception. delusion যেরকম থটের সাথে রিলেটেড, কারণ ওটা একটা erroneous belief that is fixed, firm, false, unshakable। আর হ্যালুসিনেশন হচ্ছে, ওটা হচ্ছে পারসেপচুয়াল ডিস্টারবেন্স। তো এক্ষেত্রে হ্যালুসিনেশন is a sensory experience that occurs in the absence of any external perceptual stimulus। এবং হ্যালুসিনেশন কিন্তু যে কোনো সেন্সরি মোডালিটিতে অকার করতে পারে, তবে মোস্ট কমন হচ্ছে অডিটরি হ্যালুসিনেশনস, মানে where the patients hear voices। তবে ওটাই একমাত্র মাধ্যম নয়, অডিটরি হ্যালুসিনেশন ছাড়াও কিন্তু ভিজুয়াল, ট্যাকচুয়াল, গাস্টেটরি, অলফ্যাক্টরি, মানে সমস্ত সেন্স অর্গানের মাধ্যমে বা যে কোনো সেন্স মোডালিটি দ্বারাই কিন্তু হ্যালুসিনেশন হতে পারে। তাহলে হ্যালুসিনেশন হচ্ছে একটা সেন্সরি এক্সপিরিয়েন্স উইদাউট এনি এক্সটার্নাল স্টিমুলাস। the external stimulation কিন্তু নেই, মানে ধরো in reality there is no sound or there is no voice, but still the patient is able to hear voices। ফলে হ্যালুসিনেশন হচ্ছে একটা পারসেপচুয়াল ডিস্টারবেন্স বা ডিসঅর্ডার অফ পারসেপশনও বলা যায়। ডিলিউশন হচ্ছে একটা ডিসঅর্ডার অফ থট, হ্যালুসিনেশন হচ্ছে একটা ডিসঅর্ডার অফ পারসেপশন। আচ্ছা, তারপরে আছে ডিলিউশন, হ্যালুসিনেশন, এই দুটো সিম্পটম হলো। তারপরের সিম্পটম হচ্ছে ডিসঅর্গানাইজড স্পিচ। আচ্ছা, এবার দেখো চিন্তা ভাবনাগুলো যদি ওলটপালট হয়, তাহলে তার যে ম্যানিফেস্টেশন মানে স্পিচ, সেটাও ওলটপালট হবে। তো সেটাই হলো ডিসঅর্গানাইজড স্পিচ। এবার এই যে ডিসঅর্গানাইজড থট আর স্পিচের মধ্যেও অনেক ধরনের সিম্পটমস পড়ে, কি সেগুলো আমরা দেখবো একে একে। আচ্ছা, এছাড়াও যেটা আছে সেটা হচ্ছে ডিসঅর্গানাইজড অ্যান্ড ক্যাটাটনিক বিহেভিয়ার, মানে এক্ষেত্রে হচ্ছে মোটর ডিস্টারবেন্স। ডিসঅর্গানাইজড বা ক্যাটাটনিক বিহেভিয়ারে যেটা থাকে সেটা হচ্ছে মোটর ডিস্টারবেন্সেস থাকে। আচ্ছা, তাহলে ডিলিউশন, হ্যালুসিনেশন, ডিসঅর্গানাইজড স্পিচ, গ্রসলি ডিসঅর্গানাইজড অর ক্যাটাটনিক বিহেভিয়ার, আর লাস্ট যে সিম্পটমটা আছে সেটা হচ্ছে নেগেটিভ সিম্পটম। আচ্ছা, এবার এই নেগেটিভ সিম্পটম বলার আগে একটা বিষয় উল্লেখ করা দরকার, সেটা হচ্ছে স্কিজোফ্রেনিয়ার যা কিছু সিম্পটমস রয়েছে সেগুলোকে ব্রডলি পজিটিভ সিম্পটমস এন্ড নেগেটিভ সিম্পটমস এইভাবে ক্যাটেগরাইজ করা হয়, পজিটিভ সিম্পটমস এন্ড নেগেটিভ সিম্পটমস। এবার এক্ষেত্রে পজিটিভ আর নেগেটিভ অর্থে মানে অর্থ আর কি বোঝাতে চাইছে? পজিটিভ সিম্পটমস মানে where there is an excess, মানে ধরো আমাদের যে নরমাল সেন্সরি রেপারটয়ার তার থেকে যদি ইন এক্সেস কিছু থাকে সেগুলোকে পজিটিভ সিম্পটমস বলছে। আর নেগেটিভ সিম্পটম হচ্ছে যে ধরো যতটা থাকা উচিত তার থেকে হয়তো কম রয়েছে বা একেবারেই নেই, মানে অ্যাবসেন্স বা ডেফিসিটস যেই সিম্পটম গুলোতে রয়েছে সেগুলোকে নেগেটিভ সিম্পটমস বলে চিহ্নিত করা হচ্ছে। এবার এক্সাম্পল দিলে আশা করছি বোঝা যাবে। পজিটিভ সিম্পটমস এর মধ্যে পড়ছে হচ্ছে হ্যালুসিনেশন বা ডিলিউশন। কেন পড়ছে? তার কারণ দেখো, ডিলিউশন মানে যেটা বলা হলো যে ভ্রান্ত বিশ্বাস। মানুষের তো এমনি নানা রকমের বিশ্বাস থাকে, মানে যেটা নরমাল যেটা রেপারটয়ার থটে তার মধ্যে নানা রকম বিশ্বাস থাকে, তার মধ্যে ওটা হচ্ছে একটা এক্সট্রা অ্যাডিশনাল কম্পোনেন্ট যেটা হলো ডিলিউশন, মানে ইট অকার্স ইন এক্সেস। তো সেই জন্য ডিলিউশন ইজ আ পজিটিভ সিম্পটম। তেমনি আবার হ্যালুসিনেশন, আমাদের নরমাল একটা সেন্সরি রেপারটয়ার আছে, আমরা সামনে কম্পিউটার বা ফোনের স্ক্রিন দেখতে পাচ্ছি, এছাড়াও ধরো ঘরে আশেপাশে আর কি কি রয়েছে সেগুলো সমস্ত কিছু দেখতে পাচ্ছি, সেটা নরমাল রেপারটয়ারের মধ্যে আছে। বা কানে ধরো যা যা আওয়াজ শুনতে পাচ্ছি সেটাও ঠিক আছে রইল। এবার যাদের হ্যালুসিনেশন রয়েছে তারা এর বাইরে ইন এক্সেস কিছু একটা শুনতে পাচ্ছেন, মানে মেবি অডিটরি হ্যালুসিনেশন বা
হয়তো কোনো টাচ ফিল করতে পারছেন, মানে ট্যাকচুয়াল। সরি। তো তো সেই জন্য যেহেতু ইট অকার্স ইন এক্সেস, ফলে এই হ্যালুসিনেশন এটা এই পজিটিভ সিম্পটমস এর মধ্যে পড়ছে। হ্যালুসিনেশন, ডিলিউশন এগুলো মানে ইন এক্সেস ফ্রম দ্য নর্মাল সেন্সরি রেপারটয়ার, সেই জন্য এগুলোকে পজিটিভ সিম্পটমস বলা হচ্ছে। এবার নেগেটিভ সিম্পটমস কোনগুলো না, যে ক্ষেত্রে ডেফিসিটস রয়েছে। নেগেটিভ সিম্পটম গুলো বেশিরভাগ দেখবে এটা এ দিয়ে, আগে এ দিয়ে চিহ্নিত করা হয়। নেগেটিভ সিম্পটমস এর এক্সাম্পল হলো অ্যানহেডোনিয়া, অ্যাপাথি, তারপর ব্লান্টেড অর ফ্ল্যাট আফেক্ট, আসোশালিটি, এইরকম, বা আবলিশন। আর এগুলোর মানে কি এক একটা করে দেখে নি। অ্যানহেডোনিয়া মানে হচ্ছে ডিফিকাল্টি এক্সপিরিয়েন্সিং প্লেজার। আচ্ছা, অ্যাপাথি মানে হচ্ছে নট মোটিভেটেড, নট ইন্টারেস্টেড ইন এনিথিং। আসোশালিটি মানে where there is no socialization। তারপর পভার্টি অফ স্পিচ মানে কথা হয়তো খুব কম বলছেন। তারপরে ব্লান্টেড বা ফ্ল্যাট আফেক্ট মানে মুখ চোখের দেখবে ভাব ভঙ্গিটা খুব ভাবলেশহীন, মানে there is no expression। ফ্ল্যাট, ব্লান্টেড বা ফ্ল্যাট আফেক্ট এটাকে বলা হয়। আবলিশন মানে কোনো কিছু করার ইচ্ছা নেই। তো এগুলো হচ্ছে নেগেটিভ সিম্পটমস। এটা হচ্ছে ধরো স্বাভাবিক মানুষের যেটা থাকা উচিত তার থেকে কম রয়েছে, ডেফিসিট আছে বা একদম অ্যাবসেন্স নেই, তো সেইটাকে বলা হচ্ছে নেগেটিভ সিম্পটমস। মানে ধরো কোনো সিচুয়েশন, সেখানে হয়তো সেটা হতে পারে যে ইমোশন যেটা এলিসিটেড হবে, হতে পারে হ্যাপিনেস বা স্যাডনেস বা অ্যাঙ্গার বা ফিয়ার, যাই হোক না কেন, সেটা কোনটাই দেখা যাচ্ছে না, মানে একেবারেই ভাবলেশহীন, বা মনের যে ভাব সেটার কোনো প্রকাশই হচ্ছে না। তো সেক্ষেত্রে ব্লান্টেড অর ফ্ল্যাট আফেক্ট। এমনি আবার আবলিশন মানে কোনো কিছুই, কোনো কাজে কর্মে হয়তো কিছুই করছেন না, সেটা হচ্ছে আবলিশন। তো এইভাবে হচ্ছে এটাকে নেগেটিভ সিম্পটমস সেগুলোকে বলা হচ্ছে যে যেগুলো হচ্ছে ডেফিসিট সিম্পটমস, যে স্বাভাবিকভাবে যতটা থাকা উচিত ততটা নেই, কম আছে বা হয়তো একেবারেই নেই। তো DSM-5 এর সিম্পটমস এর যেটা লাস্ট সিম্পটম সেটা হচ্ছে নেগেটিভ সিম্পটমস। তাহলে এই পাঁচটা সিম্পটম আমাদের মাথায় রাখতে হবে: ডিলিউশনস, হ্যালুসিনেশনস, ডিসঅর্গানাইজড স্পিচ, গ্রসলি ডিসঅর্গানাইজড অর ক্যাটাটনিক বিহেভিয়ার, আর নেগেটিভ সিম্পটমস। আচ্ছা, স্কিজোফ্রেনিয়ার ক্ষেত্রে আমাদের আরেকটা যেটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই যে ডিস্টারবেন্স গুলো আমরা পড়লাম, এই প্রত্যেকটার আবার অনেকগুলো সাব পার্টস রয়েছে, মানে এর প্রত্যেকটার আবার টাইপস অফ সিম্পটমস রয়েছে। সবকটা আমরা একটু ধরে ধরে পড়বো, যার জন্য এটার একটু ক্লিনিক্যাল পিকচারটা করতেই কিন্তু আমাদের সময় লাগবে। যাই হোক, আচ্ছা এত অবধি বলো যে এই সিম্পটমস এর যে মিনিং গুলো বললাম এটার কোনোটায় কিছু অসুবিধা হলো কিনা বুঝতে, বা পজিটিভ এন্ড নেগেটিভ সিম্পটমস যেটা বললাম সেখানে কিছু বুঝতে অসুবিধা হয়েছে কিনা? ম্যাম, ডিসঅর্গানাইজ স্পিচ যেটা, ওটা কি বলবেন? হ্যাঁ, ডিসঅর্গানাইজড স্পিচ অ্যাকচুয়ালি ওটা নিয়ে এখনো তেমন কিছু বলিনি, ওটা আমরা আসবো। যে ডিসঅর্গানাইজড স্কিজোফ্রেনিয়াতে যেটা হয়, স্কিজোফ্রেনিয়ার ম্যানিফেস্টেশনটাই হচ্ছে পুরো ডিসঅর্গানাইজড। মানে যদি আমরা তিনটে বেসিক প্রসেসকে কনসিডার করি, সেটা হচ্ছে কগনিশন, কোনেশন আর আফেক্ট। আমরা তো ধরো নর্মাল রেপারটয়ারের এগুলোই কনসিডার করি, তেমনি যখন অ্যাবনর্মালিটি হয়, অ্যাবনর্মাল বিহেভিয়ার হয়, কোনো না কোনো একটাতে বা দুটোতে বা তিনটেতেই সমস্যা থাকবে। তো স্কিজোফ্রেনিয়ার ক্ষেত্রে জেনারেলি তিনটেতেই সমস্যা থাকে। কগনিশন মানে থটস, তারপরে কোনেশন মানে হচ্ছে বিহেভিয়ার, আর আফেকশন মানে ইমোশনস। তো তাহলে স্কিজোফ্রেনিয়ার ওভারঅল পিকচারটাই হচ্ছে খুব ডিসঅর্গানাইজড। এবার ওরকম ডিসঅর্গানাইজ যদি পিকচার হয় এবং যার থট গুলো, যার চিন্তা ভাবনা গুলো হচ্ছে এলোমেলো, খুব ডিস্টার্ব বা খুব ডিসঅর্গানাইজড, সেটা তো ম্যানিফেস্টেড হবে, সেটা তো মানে প্রকাশ পাবে তার স্পিচের মাধ্যমে, ফলে সেই স্পিচও ডিসঅর্গানাইজড হবে। এবার ডিসঅর্গানাইজড স্পিচের আবার অনেকগুলো টাইপ আছে, ওই টাইপ গুলোতে আমরা আসবো। এই যে ডিলিউশন, হ্যালুসিনেশন, ডিসঅর্গানাইজড
স্পিচ, তারপরে ক্যাটাটনিক বিহেভিয়ার, এই সবকটারই যেগুলো সাবটাইপ রয়েছে আমরা সেগুলো পড়বো আস্তে আস্তে একে একে। তার আগে একটু এই স্কিজোফ্রেনিয়ার ক্লিনিক্যাল পিকচারকে কিভাবে বর্ণনা করেছেন সেই জায়গাটা আমরা একটু দেখে নেবো, মানে কয়েকটা এগুলো ইম্পর্টেন্ট এরিয়া রয়েছে, তারপর আমরা আবার এই ক্লিনিক্যাল ফিচার্সেই ফিরে আসবো। এখানে প্রথমে দেখে নেব যে ইউগেন ব্লয়লারস 4 A's of schizophrenia, 4টে এ, ক্যাপিটাল এ দিয়ে চিহ্নিত করা হয় যেহেতু এই 4টে জিনিসই এ দিয়ে শুরু। আমরা তো এটা দেখলাম যে স্কিজোফ্রেনিয়ার নামকরণ করেছিলেন ইউগেন ব্লয়লার। এবার যখন তিনি এটা করেছিলেন 4টে কোর ফিচার্স বা কি ফিচার্স উনি আর কি বলেছিলেন যে যেটা স্কিজোফ্রেনিয়ার পেশেন্টদের মধ্যে থাকে। এবার সেই 4টে কি ফিচার কি কি? ফার্স্ট এ হলো অ্যাম্বিভ্যালেন্স। অ্যাম্বিভ্যালেন্স মানে where there is marked inability to decide for or against, মানে indecisiveness, which in turn মানে indicates deficits in problem solving behavior. আচ্ছা, তারপর নেক্সট এ হচ্ছে অটিজম বা withdrawal into self। আচ্ছা, অটিজম বলতে আমাদের এক্ষেত্রে মনে রাখতে হবে একটা চাইল্ডহুড ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার হয় অটিজম বলে, এখানে সেটা কনসিডার করা হচ্ছে না। রাদার অটিজমের একটা খুব কোর ফিচার হচ্ছে ডেফিসিটস ইন সোশিও ইমোশনাল রেসিপ্রোসিটি, মানে তাদের কি হয় ইমোশনাল কিউজ গুলো পিক আপ করতে অসুবিধা হয়, যার কারণে কিনা ইন জেনারেল সোশ্যালাইজেশনে সমস্যা হয়। স্কিজোফ্রেনিয়ার ক্ষেত্রে ব্লয়লার অটিজম বলতে ইন্ডিকেট করতে চাইছেন যে withdrawal into the self। দেখবে স্কিজোফ্রেনিয়ার যারা পেশেন্টরা হয় তাদের একটা টেন্ডেন্সি থাকে টু উইথড্র। আচ্ছা, অ্যাম্বিভ্যালেন্স আর অটিজম। তারপরে হচ্ছে আফেক্ট ডিস্টারবেন্সেস। আফেক্ট ডিস্টারবেন্সেস মানে ইমোশনাল ডিস্টারবেন্সেস। আচ্ছা, এবার আফেক্ট ডিস্টারবেন্সেসটা স্কিজোফ্রেনিয়াতে যেটা সাধারণত হয়ে থাকে, মানে আইদার দ্য আফেক্ট ইজ ব্লান্টেড অর ফ্ল্যাট, মানে যে ক্ষেত্রে আর কি একেবারেই ভাবলেশহীন, একেবারেই এক্সপ্রেশনলেস একটা পিকচার সেরকম হতে পারে, অথবা যেটা হতে পারে ইনঅ্যাপ্রোপ্রিয়েট এফেক্ট, যেখানে হয়তো হাসার কথা না সেখানে হাসছে, যেখানে কাঁদার কথা না সেখানে কাঁদছে, এটা হচ্ছে আফেক্টিভ ডিস্টারবেন্সের মধ্যে পড়ছে। আর 4 নম্বর এ সেটা হচ্ছে অ্যাসোসিয়েশন ডিস্টারবেন্সেস। এক্ষেত্রে কি হচ্ছে লুজেনিং অফ অ্যাসোসিয়েশনস বা থট ডিসঅর্ডার। লুজেনিং অফ অ্যাসোসিয়েশন বলতে যেহেতু চিন্তা ভাবনাগুলো ওলটপালট, ফলে কি একটা চিন্তার সাথে পরবর্তী চিন্তার কোনো কানেকশন নেই, কোনো লিংক নেই, তার ফলে কি যা কিছুই কথাবার্তা বলছে সেগুলো সমস্তটাই ওলটপালট হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে অ্যাসোসিয়েশন ডিস্টারবেন্সেস। মানে তুমি হয়তো প্রশ্ন করলে স্কিজোফ্রেনিয়ার পেশেন্টকে যে আজকের তারিখটা বলুন, তিনি হয়তো নিজের মতো বলতে থাকলেন যে আজকে আমি এই দিয়ে ভাত খেয়েছি, হ্যাঁ এরপর আমি এখানে যাব, মানে আদৌ যে তোমার যেটা প্রশ্ন ছিল সেটার একটা যে গোল ডাইরেক্টেড আনসার সেইটা সম্ভবপর হলো না, যেহেতু ওনার চিন্তা ভাবনার ধরনগুলো ভীষণ রকম এলোমেলো। ফলে ওই অ্যাসোসিয়েশন ডিস্টারবেন্সে যেটা হতে পারে লুজেনিং অফ অ্যাসোসিয়েশনস, মানে টপিক শিফট করা এক টপিক থেকে আরেক টপিক, সেই থেকে আরেক টপিক, এবং একটার সাথে অন্যটার সেরকম কোনো কানেকশন নেই। এটা হচ্ছে ব্লয়লারের 4 A's of schizophrenia, এটা আমাদের মনে রাখতে হবে। ক্লিনিক্যাল পিকচার অফ স্কিজোফ্রেনিয়া যদি আসে সেক্ষেত্রে প্রথমে এই ক্রেপলিন যে ডেমেনশিয়া প্রিকক্স নাম দিয়েছিলেন সেখান থেকে ব্লয়লার নামকরণ করেছিলেন স্কিজোফ্রেনিয়া, এবং এই যে টার্মের মিনিং সেখান থেকে তারপরে আমরা 4 A's of schizophrenia 4 A's of schizophrenia বলে তারপর যেটা বলবো সেটা হচ্ছে Schneider's first rank symptoms of schizophrenia। সেখান থেকে তারপরে তোমরা আবার DSM-5 ক্রাইটেরিয়া যা আছে সেটাতে শিফট করে যেতে পারো। এক মিনিট।
এবার চলে আসছি আমরা স্নাইডারস ফার্স্ট র্যাঙ্ক সিমটমস অফ স্কিজোফ্রেনিয়া। এগুলো বলেছিলেন হচ্ছেন কার্ট স্নাইডার, কার্ট KURT, কার্ট স্নাইডার, SCHNEIDER। ফার্স্ট র্যাঙ্ক সিমটমস অফ স্কিজোফ্রেনিয়া বলতে উনি যেগুলো বলেছিলেন যে এর মধ্যে কোনো একটাও যদি থাকে তাহলে কিন্তু আমাদেরকে সাসপেক্ট করতে হবে স্কিজোফ্রেনিয়া। আচ্ছা, এবার এই ফার্স্ট র্যাঙ্ক সিমটমস অফ স্কিজোফ্রেনিয়া গুলো কি কি রয়েছে আমরা দেখে নিই। প্রথমে রয়েছে সেটা হচ্ছে অডিবল থটস বা থট ইকো বলা হচ্ছে। অডিবল থটস বা থট ইকো, এটা হচ্ছে ভয়েসেস স্পিকিং আউট থটস অ্যালাউড অর থট ইকো, মানে সে ব্যক্তির যে নিজের চিন্তাগুলো সেগুলোই তিনি শুনতে পাচ্ছেন যে তার কানে কেউ বলছে। এবার যারা বলছে সেই যে ভয়েসটা সেটা পরিচিত কণ্ঠও হতে পারে, সেটা অপরিচিত কণ্ঠও হতে পারে, কিন্তু নিজের চিন্তাগুলোই যেন তার কানে কেউ বলছে। এটা হচ্ছে অডিবল থটস বা ফার্স্ট পারসন হ্যালুসিনেশন। আচ্ছা, এরপর যেটা সেটা হচ্ছে ভয়েসেস হার্ড আর্গুইং। এটা যেটা হচ্ছে টু অর মোর হ্যালুসিনেটরি ভয়েসেস ডিসকাসিং দ্য সাবজেক্ট ইন দ্য থার্ড পারসন, মানে দুজন বা তারও বেশি ব্যক্তি নিজেদের মধ্যে কথা বলছেন যেই ব্যক্তির আর কি স্কিজোফ্রেনিয়া মানে যিনি পেশেন্ট তার সম্বন্ধে, মানে দে আর ডিসকাসিং দ্য সাবজেক্ট ইন দ্য থার্ড পারসন। আচ্ছা, এবার আরেকটা রয়েছে সেকেন্ড পারসন, সেটা হচ্ছে 3 নম্বর, সেটা হচ্ছে ভয়েসেস কমেন্টিং অন ওয়ানস অ্যাকশন। তুমি এক্ষুনি এরকম এক্সাম্পল হতে পারে যে তুমি এক্ষুনি এখান থেকে পালিয়ে যাও কারণ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এটা হচ্ছে ভয়েসেস কমেন্টিং অন ওয়ানস অ্যাকশন, যে কি করতে হবে না করতে হবে সেটার একটা রানিং কমেন্ট্রি আসছে। তাহলে দেখো ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন হ্যালুসিনেশন কিন্তু এই প্রথম যে তিনটে সিমটম ফার্স্ট র্যাঙ্ক সিমটম তার মধ্যে দিয়ে বর্ণনা করা হচ্ছে। অডিবল থটস, ভয়েসেস হার্ড আর্গুইং and voices commenting on one's action. আচ্ছা, এরপর আবার 4, 5, 6 এই তিনটের মধ্যেও একটা সিমিলারিটি রয়েছে। দিস ইজ রিলেটেড উইথ থট। আচ্ছা, এবার থটটা কি হচ্ছে না আইদার উইথড্রয়াল হচ্ছে অর ইনসারশন হচ্ছে বা ব্রডকাস্টিং হচ্ছে। আচ্ছা, এবার উইথড্রয়াল যেখানে হচ্ছে থট উইথড্রয়াল, এই ক্ষেত্রে যে পেশেন্ট তিনি মনে করছেন যে তার চিন্তাগুলো যেন বাইরে কোনো এক্সটার্নাল ফোর্স বা কোনো এক্সটার্নাল এজেন্সি নিয়ে নিচ্ছে, এটা হচ্ছে থট উইথড্রয়াল। থট ইনসারশনের ক্ষেত্রে যেটা হচ্ছে এটা হচ্ছে এক্ষেত্রেও তিনি ব্যক্তি যিনি পেশেন্ট তিনি নিজেকে একটা মানে প্যাসিভ এন্টিটি এইভাবে আমরা ধরে নিতে পারি, এবং কোনো এক্সটার্নাল এজেন্সি বা কোনো এক্সটার্নাল ফোর্স বা পাওয়ার যেন তার মধ্যে কোনো চিন্তা ইনসার্ট করে দিচ্ছেন, কোনো চিন্তা ঢুকিয়ে দিচ্ছেন যেটা কিনা তার নিজের নয়। আর 6 নম্বর যেটা থট ডিফিউশন বা থট ব্রডকাস্টিং, সেটা হচ্ছে যে সেই যে ব্যক্তির যা কিছু চিন্তা তিনি দেখছেন যে সেই চিন্তাগুলো হয়তো টেলিভিশন বা রেডিও বা সোশ্যাল অন্যান্য যা কিছু মিডিয়া রয়েছে তার মাধ্যমে ব্রডকাস্ট হচ্ছে এবং সবাই জানতে পেরে যাচ্ছে। তাহলে এই যে 4, 5, 6 নম্বর পয়েন্ট এটা হচ্ছে থটের সাথে রিলেটেড, এবং সেই থটের সাথে ডিস্টারবেন্স গুলো কি কিভাবে হচ্ছে না ইনসারশন বা উইথড্রয়াল অথবা ব্রডকাস্টিং। আচ্ছা, এরপরে আবার যে 7, 8, 9 এই তিনটাকে একসাথে বলা হয় মেড ফেনোমেনা। মেড ফেনোমেনা, মানে এই মেড ফেনোমেনার মধ্যে 3 রকম আছে। 7 নম্বর দেখো দেওয়া আছে মেড ফিলিংস অর অ্যাফেক্ট, তারপর 8 নম্বর মেড ইম্পালসেস, আর 9 নম্বর হচ্ছে মেড ভলিউশন অর অ্যাক্ট। এবার
In maid affect, impulses or volitions, the person experiences feelings, impulses or acts which are imposed by some external force. In maid volition, for example, one's own acts are experienced as being under the control of some external force. এবার এই যে 7, 8, 9 মেড ফিলিংস, ইম্পালসেস আর ভলিউশন অর অ্যাক্টস, এক্ষেত্রে কি হচ্ছে, সেই ব্যক্তি মনে করছেন যে কোনো এক্সটার্নাল ফোর্স তাকে দিয়ে এগুলো ফিল করাচ্ছে, বা এই ইম্পালস গুলো কিন্তু কোনো এক্সটার্নাল এজেন্সি সেই ইম্পোজ করে দিচ্ছে, বা এই যে মেড ভলিউশন বা অ্যাক্ট সেটাও কিন্তু কোনো এক্সটার্নাল এজেন্সি করাচ্ছে। মানে এক্ষেত্রে দেখো কোনো অ্যাকশনও কিন্তু হতে পারে, মানে অ্যাকশন হতে পারে, সেটা হয়তো নিজে বা হয়তো অন্যকে ক্ষতি করা কিছু হতে পারে, কিন্তু এক্ষেত্রে যিনি ব্যক্তি তিনি মনে করছেন যে তিনি নিজে করছেন না, তাকে দিয়ে কেউ করাচ্ছে। আচ্ছা, তারপরে রয়েছে সোম্যাটিক প্যাসিভিটি। এবার দেখো আমরা এই যে যতগুলো সিমটম পড়লাম 9 পর্যন্ত, বেসিক্যালি যিনি পেশেন্ট তার ক্ষেত্রে কিন্তু মানে তাকে কিন্তু এটা মোটামুটি প্যাসিভ এন্টিটি বলেই মানে কনসিডার করা হচ্ছে, এবং যাবতীয় যা কিছু সেগুলো ইম্পোজড হচ্ছে, হতে পারে সেগুলো থটস, হতে পারে সেগুলো মেড ফেনোমেনা। তো সোম্যাটিক প্যাসিভিটিতে যেটা বলা হচ্ছে যে the bodily sensations, especially sensory symptoms, are experienced as imposed on the body by some external force. আচ্ছা, আর লাস্ট হচ্ছে ডিলিউশনাল পারসেপশন। ডিলিউশন আমরা যেটা পড়লাম, মানে যেই ভ্রান্ত বিশ্বাসটা তৈরি হয়েছে, সেই মানে সেটা কিভাবে তৈরি হলো, এর পেছনেও কিছু আর কি কারণ থাকে বা কিছু ঘটনা থাকে। ডিলিউশনাল পারসেপশন হচ্ছে যে নর্মাল পারসেপশন হ্যাজ আ প্রাইভেট অ্যান্ড ইললজিক্যাল মিনিং। নর্মাল পারসেপশন হ্যাজ আ প্রাইভেট অ্যান্ড ইললজিক্যাল মিনিং। ধরো কেউ হয়তো টিউবওয়েল পাম্প করে জল নিচ্ছে, এবার ঠিক সেই সময়তে মাথার উপর দিয়ে হয়তো একটা কাক বা কোনো পাখি উড়ে গেল। এবার সেই ব্যক্তি হয়তো এটা এইভাবে অ্যাসোসিয়েট করে নিলেন যে তার মানে আমার এই যে জলের যে কলসিটা, মানে জলটা পয়জেন্ড হয়ে গেল। এটা একটা কোনো সংকেত ছিল যে এটা আমাকে বোঝানোর চেষ্টা করলো যে এটা পয়জেন্ড হয়ে গেছে, এটা যাতে না খাওয়া হয়। তো দেখো এই যে পারসেপশনটা কিন্তু অ্যাপারেন্টলি নরমাল, মানে সেটা আর 5 জন হলে সেটাকে হয়তো কাক হিসেবেই পারসিভ করছে, কিন্তু যার স্কিজোফ্রেনিয়া, যার সাইকোসিস, সে কিন্তু সেটাকে একটা প্রাইভেট এন্ড ইললজিক্যাল মিনিং দিয়ে দেবে। তো এটাই হচ্ছে ডিলিউশনাল পারসেপশন। ডিলিউশনাল পারসেপশনের একটা খুব মানে খুব সুন্দর একটা উদাহরণ রয়েছে, মানে সেটা একটা রিয়েল লাইফ এক্সাম্পল আমার শোনা, ওইটা একটু বলছি শোনো। সেটা হচ্ছে তোমার একজন মহিলা এসেছেন একটা সরকারি হাসপাতালে আর কি চিকিৎসার জন্য, সাইকিয়াট্রিক ওয়ার্ডে। এবার সেই মাসটা ছিল সেপ্টেম্বর মাস, মানে 9th মান্থ আর কি। এবার সেই 9th মান্থে খুব সম্ভবত তারিখটাও 9th ছিল, মানে 9th অফ সেপ্টেম্বর। এবার যেহেতু 9th মান্থ, ডেও হচ্ছে 9, সেই কারণে সেই মহিলা বললেন যে তিনি 9 মান্থস প্রেগনেন্ট, কিন্তু অ্যাপারেন্টলি ওরকম কোনো আর কি এভিডেন্স বা প্রুফ ছিল না। তার ওটা সাইকোসিসের কারণেই বা তার ওটা ডিলিউশনাল পারসেপশনের কারণে হয়েছিল। তো এই প্রাইভেট আর ইললজিক্যাল মিনিং আর কি অ্যাসোসিয়েট করে সেটা ডিলিউশনাল পারসেপশন থেকেই ওই ডিলিউশনে পৌঁছচ্ছে। আচ্ছা, এবার একটু সবাই দেখো ভালো করে স্নাইডারস ফার্স্ট র্যাঙ্ক সিমটমস গুলো, দেখে বলো কোনোটায় যদি কিছু মানে বুঝতে অসুবিধা হয়ে থাকে। হ্যাঁ, আত্রেয়া বলো। ম্যাম মেড ফেনোমেনাটা আরেকবার বলবেন? হ্যাঁ, 15 পার্ক অ্যাভিনিউ বলে একটা মুভি আছে, তোমরা কেউ দেখেছো?
কঙ্কনা সেন শর্মা অ্যাক্টিং করেছে। ইয়েস ম্যাম। ওইটাতে একটু মনে করে দেখো যে যখন সাইকোসিসের এপিসোড চলছিল, হাতের মধ্যে বোধহয় খুব গরম জল ঢেলে দিচ্ছিলেন বা এরকম একটা কিছু সিন রয়েছে। তো সেইটাকে হচ্ছে গিয়ে মেড ভলিউশন বা মেড অ্যাক্ট বলা যায়। মানে বেসিক্যালি দ্য পেশেন্ট ইজ আ প্যাসিভ এন্টিটি। এবার যে কোনো ফিলিংস বা আফেক্ট বা ইম্পালসেস বা ভলিউশন অর অ্যাক্ট কোনো এক্সটার্নাল এজেন্সি তাকে দিয়ে করিয়ে নিচ্ছেন। এটাই হচ্ছে মেড ফেনোমেনা। আচ্ছা, এমনও কিছু হয়তো ইনস্ট্যান্স শুনে থাকবে যে এরকম হ্যালুসিনেশনস বা ডিলিউশনস হয়তো হচ্ছিল, মানে অ্যাকিউট সাইকোসিস কারোর ছিল, সেই সময় তো হয়তো কোনো মার্ডার করেছেন বা কিছু। তো সেই সময়তে কিন্তু যেটা হয় যে তাদের পানিশমেন্ট তো ডেফিনেটলি হবেই, কিন্তু তাদের সাজাটা একটু হলেও কম হয়। মানে যদি এটা প্রমাণিত হয় যে তারা ওটা ডিলিউশনের বশবর্তী হয়ে পড়েছে। তো যেটা বলছিলাম যে ওই মেড ভলিউশন ওর অ্যাক্টের ক্ষেত্রে কি হতে পারে, সেই অ্যাক্ট কিন্তু কোনো হার্মফুল অ্যাক্টও হতে পারে। যে এরকম হয়তো পেশেন্ট ভয়েসেস শুনতে পাচ্ছেন যে এই যে অমুক তোমার প্রতিবেশী, ও কিন্তু তোমার ক্ষতি করার চেষ্টা করছে, তুমি এক্ষুনি ওকে মেরে ফেলো, নইলে কিন্তু ও তোমাকে বাঁচতে দেবে না। বলে তিনি হয়তো সত্যি মানে এটাকে সত্যি মনে করে তিনি হয়তো সত্যি মেরে ফেলবেন। এবার অ্যাকচুয়ালি সেটা তিনি করেছেন নিজেকে ডিফেন্ড করার জন্য, কিন্তু সেটা তো ডিলিউশন, তার মানে ডিলিউশনাল বিলিফের জন্য করেছেন। তো ফলে যে ব্যক্তি ইন্টেনশনালি কোনো ক্রাইম করেছেন আর যে ব্যক্তি ডিলিউশনের বশবর্তী হয়ে ক্রাইম করেছেন, ডেফিনেটলি তাদের ক্রাইমের মধ্যে ডিফারেন্স থাকবে। তো এই ক্ষেত্রে মানে এই সেকেন্ড ইনস্ট্যান্সে তাদের ক্ষেত্রে আর কি ইনসেনিটি প্লি করা হয়ে থাকে, যে যদি প্রমাণিত হয় যে হ্যাঁ তাদের এরকম মেন্টাল ইলনেস চলছিল এবং তার জন্য তারা করেছেন, তো সেক্ষেত্রে আর কি পানিশমেন্ট কম হয়। তো মেড ফেনোমেনা হচ্ছে এইটাই, যে পেশেন্ট একটা প্যাসিভ এন্টিটি এবং এই ফিলিংস বা ইম্পালসেস বা অ্যাক্ট সেগুলো কোনো এক্সটার্নাল এজেন্সি তাকে দিয়ে করিয়ে নিচ্ছে। আর কিছু, আর কারোর কোনো প্রশ্ন? ম্যাম বলছিলাম মেড ফিনোমেনাতে এখানে মেড ফিলিংস এর এফেক্ট, এটা তো প্রিভিয়াসলি সেড এই থট উইথড্রল এগুলোর মধ্যেও তো করা যেতেই পারে, কারণ কি দিস আর রিলেটেড টু কাইন্ড অফ থটস। হ্যাঁ দেখো, থট এর মধ্যে হচ্ছে ওখানে থট কম্পোনেন্ট রয়েছে, মানে ওটা কগনিশনের কম্পোনেন্ট, যে থটস কিছু ইনসার্ট করে দেওয়া হচ্ছে যেগুলো তার নিজস্ব নয়, বা তার নিজের যে থটস গুলো সেগুলো সমস্ত আর কি উইথড্র করে নেওয়া হচ্ছে। ফলে ধরো স্কিজোফ্রেনিয়া পেশেন্ট এসে তোমার সাথে হয়তো কথা বলছেন, কথা বলতে বলতে হঠাৎ করে ব্ল্যাঙ্ক হয়ে গেল, হঠাৎ স্টপ হয়ে গেলেন, ওটাকে থট ব্লক বলা হয়। মানে বিকজ অফ দিস ফেনোমেনন অফ থট উইথড্রয়াল, যে তার চিন্তাগুলো যেন কেউ বের করে নিয়েছে। আর থট ব্রডকাস্টিং তো, যে তার চিন্তাগুলো সবাই জানতে পেরে যাচ্ছে রেডিও টেলিভিশন এইসবের আর কি মাধ্যমে। আর মেড ফেনোমেনাতে হচ্ছে এখানে পার্টিকুলারলি ফিলিংস আর বিহেভিয়ারের কথা বলা হয়েছে, ফিলিংস, ইম্পালসেস আর বিহেভিয়ার। বেসিক্যালি এই সমস্ত ক্ষেত্রেই, পুরোটা ক্ষেত্রেই তুমি দেখো খালি ওই সোম্যাটিক প্যাসিভিটিটা জিনিসটাকে এক্সপ্লেইন করেছে, বাকি সব ক্ষেত্রে দেখো পেশেন্ট কিন্তু একটা পজিটিভ প্যাসিভ একটা এন্টিটির মতো, প্যাসিভ এন্টিটি যাকে কিনা যার উপর কোনো এক্সটার্নাল এজেন্সি এসে এগুলো সব ইম্পোজ করে দিচ্ছে, আইদার থটস গুলো ইম্পোজ করে দিচ্ছে বা উইথড্র করে নিচ্ছে, বা এই যে ফিলিংস, ইম্পালসেস বা অ্যাক্ট সেগুলো ইম্পোজ করে দিচ্ছে, এইরকম একটা পরিস্থিতি। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, আর কিছু, আর কারোর কোনো কনফিউশন থাকলে বলো। এটা খুব ইম্পর্টেন্ট একটা এরিয়া আর কি, স্নাইডারস ফার্স্ট র্যাঙ্ক সিম্পটমস অফ স্কিজোফ্রেনিয়া। ঠিক আছে, এবার তাহলে আমরা ক্লিনিক্যাল ফিচার গুলোই দেখি আর একটু ডিটেইলে। আচ্ছা, এই যে এই এপিডেমিওলজি ইনসিডেন্স এগুলো একটু তোমরা নিজেদের মতন পড়ে নেবে, প্রিভ্যালেন্স ইনসিডেন্স কোথায় কতটা।
ওগুলো দেখবে WHO এর ওয়েবসাইটেও পাবে, বা আমাদের যেটা ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেখান থেকেও পেয়ে যাওয়ার কথা, মানে যেখান থেকে আর কি একদম কারেন্ট ডেটাগুলো পেয়ে যাবে। আচ্ছা, ক্লিনিক্যাল ফিচার্সে এইবারে দেখো এখানে শুরু করছে থট অ্যান্ড স্পিচ ডিসঅর্ডারস এর দিয়ে। থট আর স্পিচ ডিসঅর্ডারস এ প্রথমে দিয়েছে অটিস্টিক থিঙ্কিং। অটিস্টিক থিঙ্কিং এ অটিস্টিক একটা তো যেটা বলা হলো যে প্রথম যেটা হয় যে মানে the patients have a tendency to withdraw themselves, মানে withdraw themselves into their own world, মানে where they are governed by their মানে own private and illogical rules। আচ্ছা, এখানে একটা দেখো এক্সাম্পল দিয়েছে যে the patient may consider two things identical because they have identical predicates or properties। এটার একটা নামও আছে, ভন টোমেরাস ল বলা হয়। এক্সাম্পলটা দেখো, এখানে বলছে যে লর্ড হনুমান ওয়াজ সেলিব্রেট, আই এম সেলিব্রেট টু, সো আই এম লর্ড হনুমান। এরপর আছে লুজেনিং অফ অ্যাসোসিয়েশনস। লুজেনিং অফ অ্যাসোসিয়েশনে যেটা হচ্ছে মানে there is a lack of meaningful relationship or association, ফলে যেই কথাবার্তাগুলো ওনারা বলছেন সেগুলো একটার সাথে অন্যটার কোনো কানেকশন নেই। আচ্ছা, if the loosening becomes very severe, the speech becomes virtually incomprehensible. This is known as incoherence, মানে incoherent speech। আচ্ছা, এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে থট ব্লকিং, যেটা বললাম যে হয়তো কথা বলছেন হঠাৎ করে দেখা গেল যে কথা বলা বন্ধ করে দিলেন। তো এটাকে অ্যাসোসিয়েট করা হয় সাধারণত ওই থট উইথড্রয়ালের সাথে, মানে there is a sudden block in the flow of thoughts। আচ্ছা, তারপর রয়েছে নিওলজিজমস। নিওলজিজম মানে হচ্ছে যে এমন কোন শব্দ, এমন কোন ওয়ার্ড পেশেন্টরা তৈরি করছেন, হ্যাঁ, যেটার ডিকশনারিতে কোনো অস্তিত্ব নেই, মানে নতুন নতুন শব্দ তৈরি করছেন। আচ্ছা, বা এটাও হতে পারে যে হয়তো কোনো অলরেডি এক্সিস্টিং ওয়ার্ড সেটাকে মানে অন্য কোনো ইডিওসিনক্রেটিক মিনিং করে হয়তো এক্সপ্রেস করার চেষ্টা করছেন, এমনও হতে পারে। এখানে একটা এক্সাম্পল দিয়েছে যে স্টমাককে বলা হচ্ছে ফুড ভেসেল, এরকমও হতে পারে। বা সম্পূর্ণ নতুন কোনো শব্দ, মানে যখন আর কি পেশেন্ট তোমার সামনে এসে কথা বলছেন তুমি তার কথাগুলো শুনলেই বুঝতে পারবে যে এমন হয়তো শব্দ যেটার কোনো ডিকশনারির কোনো মিনিংই হয় না, এটা হচ্ছে নিওলজিজম বলে। আচ্ছা, এছাড়াও যেটা হতে পারে সেটা হচ্ছে কমপ্লিট মিউটিজম হতে পারে, যে একদম কোনো স্পিচ প্রোডাকশন নেই। তাছাড়া যেটা হয় পভার্টি অফ স্পিচ হতে পারে, মানে ডিক্রিজ স্পিচ প্রোডাকশন। পভার্টি অফ আইডিয়েশন হতে পারে, যে হয়তো অনেক কথা বলছে কিন্তু the content conveys very little information। এছাড়াও হতে পারে ইকোলেলিয়া or repetition of the মানে ক্লিনিশিয়ানস ওয়ার্ডস, মানে তুমি হয়তো পেশেন্টকে জিজ্ঞেস করলে যে আপনার নাম কি, উনি হয়তো রেসপন্ড করলেন যে আপনার নাম কি, এটা হচ্ছে ইকোলেলিয়া। আর ভার্বিজারেশন হচ্ছে সেন্সলেস রিপিটেশন অফ সেম ওয়ার্ডস অর ফ্রেজেস ওভার অ্যান্ড ওভার अगेन। তো অনেক রকম ধরনের হয়, মোটামুটি এই কটা আমাদের জানলেই হবে। লুজেনিং অফ অ্যাসোসিয়েশনস, thought blocking, neologism, poverty of speech, poverty of ideation, echolalia। আচ্ছা, এরপর রয়েছে ডিলিউশনস। আচ্ছা, ডিলিউশনে আমরা সরাসরি টাইপসেই চলে যাব যে কি কি ধরনের হতে পারে ডিলিউশন, বা এই যেগুলো আর কি ফার্ম, ফিক্সড, ফলস এন্ড আনশেকেবল বিলিফস। প্রথমে হতে পারে ডিলিউশন অফ পারসিকিউশন। ডিলিউশন অফ পারসিকিউশন হচ্ছে
যেখানে সে ব্যক্তি মনে করছেন, পেশেন্ট মনে করছেন যে পিপল আর ট্রাইং টু হার্ম হিম, বা পিপল আর প্লটিং अगेंस्ट হিম, এটা হচ্ছে ডিলিউশন অফ পারসিকিউশন। আচ্ছা, তাছাড়া হতে পারে ডিলিউশন অফ রেফারেন্স। ডিলিউশন অফ রেফারেন্স, ধরো যে পেশেন্ট উনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কোনো ব্যক্তি তারা হয়তো নিজেদের মধ্যে কথা বলছেন, পেশেন্ট সেটাকে পারসিভ করবেন এইভাবে যে ওরা আমার ব্যাপারেই কথা বলছে, আমার সম্বন্ধেই কথা বলছে, এটা হচ্ছে ডিলিউশন অফ রেফারেন্স। আচ্ছা, এছাড়া হতে পারে ডিলিউশন অফ গ্র্যান্ডিয়ার, যে আই এম অল পাওয়ারফুল, বা আই এম অমনিপোটেন্ট, অমনিপ্রেজেন্ট, এটা হচ্ছে ডিলিউশন অফ গ্র্যান্ডিয়ার, এক্সাজারেটেড সেলফ ইম্পর্টেন্স যেখানে থাকছে। আচ্ছা, তাছাড়া হতে পারে ডিলিউশন অফ কন্ট্রোল। ডিলিউশন অফ কন্ট্রোল হচ্ছে যে বিং কন্ট্রোলড বাই অ্যান এক্সটার্নাল ফোর্স, সেটা কোনো নোন কোনো ফোর্সও হতে পারে বা আননোনও হতে পারে। যে কেউ হয়তো বলতে পারে যে এই যে আমার প্রতিবেশী আমাকে কন্ট্রোল করছে, এটা হচ্ছে ডিলিউশন অফ কন্ট্রোল, বিং কন্ট্রোলড বাই অ্যান এক্সটার্নাল এজেন্সি। আচ্ছা, আর একটা যেটা হতে পারে সেটা হচ্ছে সোম্যাটিক ডিলিউশনস। সোম্যাটিক বা হাইপোকন্ড্রিয়াকাল ডিলিউশনসও বলা হয়। এখানে ডিলিউশন এরকম হতে পারে যে দেয়ার আর ইনসেক্টস ক্রলিং ইন মাই স্ক্যাল্প, বা দেয়ার আর ইনসেক্টস ক্রলিং ইনসাইড মাই স্কিন। এবার এটা হচ্ছে বিলিফ কম্পোনেন্টটা হলো, এইটারই যদি আমরা হ্যালুসিনেশন কম্পোনেন্ট বা পারসেপচুয়াল যে ডিস্টারবেন্সটা সেটা যদি কনসিডার করি, তাহলে কিন্তু সেটা ট্যাকচুয়াল হ্যালুসিনেশন হতে পারে, যে তিনি তার স্কিনে ফিল করতে পারছেন যে এরকম কিছু হেঁটে হেঁটে যাচ্ছে, যদিও মানে ইন রিয়ালিটি সেরকম কোনো স্টিমিউলাস নেই, সেটা তার হ্যালুসিনেশন। আচ্ছা, তাহলে ডিলিউশনের মধ্যে পারসিকিউশন, রেফারেন্স, গ্র্যান্ডিয়ার, কন্ট্রোল আর সোম্যাটিক আমরা পড়লাম। আরেকটাও টাইপের ডিলিউশন হয়, ওটাকে ইরোটোম্যানিক ডিলিউশন বলা হয়। ইরোটোম্যানিক ডিলিউশন, যেখানে আর কি সেই ব্যক্তি মনে করেন যে সাধারণত তার থেকে হায়ার স্টেটাসে বিলং করে এরকম কোনো মানে অপোজিট সেক্সের কোনো ব্যক্তি তার প্রেমে পড়ে গেছেন, এটা হচ্ছে ইরোটোম্যানিক ডিলিউশন এটাকে বলা হয়। আচ্ছা, তাহলে আমরা ডিসঅর্ডার অফ থট দেখলাম এবং তার মধ্যে ডিলিউশনও পড়ে। তো ডিসঅর্ডারস অফ থট, ডিলিউশন সেটা হলো, এরপরে আসে ডিসঅর্ডারস অফ পারসেপশন। ডিসঅর্ডার অফ পারসেপশনে তো বললাম যে হ্যালুসিনেশন রয়েছে। হ্যালুসিনেশনে ওখানে ওই ক্যাটাগরাইজেশনটাই করা রয়েছে যে ওগুলো এলিমেন্টারি অডিটরি হ্যালুসিনেশন হতে পারে, মানে সিম্পল সাউন্ডসও হতে পারে রাদার দ্যান ভয়েসেস। তাছাড়া থট ইকো হতে পারে, মানে যেখানে অডিবল থটস আসছে ফার্স্ট পারসন, যেটা সেকেন্ড পারসন হতে পারে যে ভয়েসেস কমেন্টিং অন ওয়ানস অ্যাকশন, বা থার্ড পারসন হতে পারে যে যেখানে যে ব্যক্তি শুনতে পাচ্ছেন যে কিছু ব্যক্তি তার সম্বন্ধে আলোচনা করছেন। আচ্ছা, এছাড়াও এখানে দেখো দেওয়া আছে ভিজুয়াল, তারপর ট্যাকটাইল, গাস্টেটরি, অলফ্যাক্টরি, সমস্ত ধরনের হ্যালুসিনেশনই হতে পারে। আচ্ছা, এরপর রয়েছে ডিসঅর্ডার অফ অ্যাফেক্ট। তাহলে ডিসঅর্ডার অফ থট হলো, ডিসঅর্ডার অফ পারসেপশন হলো, এরপর ডিসঅর্ডার অফ অ্যাফেক্ট। ডিসঅর্ডার অফ অ্যাফেক্টের মধ্যে যেটা আছে অ্যাপাথি, ইমোশনাল ব্লান্টিং, ইমোশনাল শ্যালোনেস, অ্যানহেডোনিয়া বা ইনএবিলিটি টু এক্সপেরিয়েন্স প্লেজার অ্যান্ড ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইমোশনাল রেসপন্সেস, যেটা বললাম যে যেখানে হয়তো হাসার কথা না সেখানে হাসছে, যেখানে কাঁদার কথা না সেখানে কাঁদছে, এটা হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যাফেক্ট। আর ফাইনালি যেটা রয়েছে সেটা হচ্ছে ডিসঅর্ডারস অফ মোটর বিহেভিয়ার। ডিসঅর্ডারস অফ মোটর বিহেভিয়ার, মোটর বিহেভিয়ারে যে ডিস্টারবেন্স গুলো যেটা দেখা যেতে পারে, এক হচ্ছে ধরো কমপ্লিট রিটার্ডেশন বা স্টুপার হতে পারে, মানে হয়তো একই পশ্চারে বসে রয়েছেন, কোনো নড়নচড়ন নেই, এরকমও হতে পারে। আবার তেমনি মার্কড অ্যাজিটেশন বা রেস্টলেসনেস বা অ্যাগ্রেসিভনেসও থাকতে পারে। আচ্ছা, এছাড়াও ম্যানারিজমস, মানে কোনো একই ধরনের বিহেভিয়ার হচ্ছে রিপিটেডলি করে যাচ্ছে, গ্রিমেসিং, হয়তো মুখে ভেঙচি কাটছে,
বা স্টিরিওটাইপ বা রিপিটেটিভ কোনো স্ট্রেঞ্জ বিহেভিয়ার হয়তো করে যাচ্ছে। আর এছাড়াও যেটা খুব কমনলি দেখা গিয়ে থাকে স্কিজোফ্রেনিয়াতে, সেটা হচ্ছে পুয়ার সেলফ কেয়ার, পুয়ার গ্রুমিং, পুয়ার হাইজিন প্র্যাকটিসেস, এইগুলো। আচ্ছা, আর নেগেটিভ সিমটমস তো যেগুলো আমরা পড়লাম, যে যেটাতে আর কি ডেফিসিট সিমটমস বলে যেগুলোকে চিহ্নিত করা হচ্ছে, সেক্ষেত্রে অ্যাফেক্টিভ ফ্ল্যাটেনিং হতে পারে, অ্যাটেনশনাল ইম্পেয়ারমেন্ট, অ্যাভলিশন, অ্যাপাথি, অ্যানহেডোনিয়া, আসোশালিটি, এলজিয়া, সবগুলো মানে বেশিরভাগগুলো দেখো এ দিয়ে শুরু, এইগুলো হতে পারে। আচ্ছা, আদার ফিচার্স এক্ষুনি যাচ্ছি না। আচ্ছা, তার আগে বলো এই যে থট, পারসেপশন, আফেক্ট, মোটর বিহেভিয়ার আর নেগেটিভ সিমটমস, এগুলোর মধ্যে যদি কারোর কোথাও কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে। যেগুলো আমরা পড়লাম, ডিস্টারবেন্সেস ইন থট, পারসেপশন, আফেক্ট বা মোটর ডিস্টারবেন্সেস বা নেগেটিভ সিমটমস, এগুলোর মধ্যে কারোর কোনোটায় কনফিউশন থেকে থাকলে বলো। আচ্ছা, স্কিজোফ্রেনিয়াতে তো অনেক রকমের এই যেগুলো দেওয়া আছে সেটা তো ঠিক আছে হলো, মানে এই থট বা এই যে মোটর যে ডিস্টারবেন্সেস গুলো, সেগুলো অনেক রকমের হয়, সমস্ত কিছু এখানে, এটা হচ্ছে নীরাজ আহুজার বই, এখানে দেওয়া নেই। একটা দুটো আরো বলে রাখছি, যেমন ধরো সার্কামস্ট্যানশিয়ালিটি, ট্যানজেনশিয়ালিটি, এগুলো হয়। ট্যানজেনশিয়ালিটি যেখানে হয়, সেটা হচ্ছে ট্যানজেন্ট বলতে আমরা যেটা বুঝি আর কি, সার্কেলের ক্ষেত্রে ট্যানজেন্ট, যে তুমি একটা কোনো প্রশ্ন করলে যে যে আপনি পড়াশোনা কতদূর করেছেন, সে যেটা করবে মানে শুরুটা হয়তো যে আমি পড়াশোনা স্কুল লেভেল অবধি করে তারপর আমি আজকে এই দিয়ে ভাত খেয়েছি, আমি আজকে বাসে করে এসেছি, মানে শুরুটা করেও তারপরে আবার গোল ডাইরেকশনটা হারিয়ে যাচ্ছে, এটা হচ্ছে ট্যানজেনশিয়ালিটি। টাচ করে মানে যেটা গোল যেটা ছিল আর কি, সেটা টাচ করেও একদম যেটা মানে এন্ড আলটিমেট যে ফাইনাল গোল সেটাতে রিচ করলো না, এটা হচ্ছে ট্যানজেনশিয়ালিটি। আচ্ছা, এছাড়াও সার্কামস্ট্যানশিয়ালিটি হয়। সার্কামস্ট্যানশিয়ালিটিতে যেটা হয় সেটা হচ্ছে যে ধরো তুমি প্রশ্ন করলে যে এই একই প্রশ্নই ধরো করেছো, আপনি পড়াশোনা কতদূর করেছেন, তাতে তিনি হয়তো বলছেন যে এরকম আমার বাড়িতে আমরা 3 জন থাকি, আমার বাড়িতে কুকুর আছে, বিড়াল আছে, আমি আজকে এই দিয়ে ভাত খেয়েছি, আমি পড়াশোনা করেছি গ্রাজুয়েশন পর্যন্ত, মানে অনেক ইররেলিভেন্ট ডিটেইলস বলে তারপরে শেষে গিয়ে যেটা গোল ডাইরেকশনটা আর কি সেটাতে রিচ করলেন, কিন্তু তার আগে অনেকগুলো আর কি ইররেলিভেন্ট ডিটেইলস চলে এলো। এছাড়াও ডিরেলমেন্ট হয়, যে একটা কথা বলতে বলতে হয়তো কিছু একটা দিয়ে শুরু করেছেন, যে আমি পড়াশোনা করেছি, পড়াতে বলতে বলতে তিনি তারপর আবার অন্য টপিক শিফট করে গেলেন, হয়তো ডিরেলমেন্ট। আচ্ছা, নিওলজিজম তো দেখলে যে যেখানে নতুন নতুন শব্দ আর কি তৈরি করা হচ্ছে, বা কোনো এক্সিস্টিং ওয়ার্ড সেটাকে একদম কোনো নিউ আর কোনো প্রাইভেট কোনো মিনিং দিয়ে ব্যবহার করা হচ্ছে, যেটা কিনা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভবপর নয়। আচ্ছা, তারপর ইকোলেলিয়া যেরকম পড়লাম যে রিপিটেশন অফ ওয়ার্ডস, তেমনি আবার ইকোপ্র্যাক্সিয়াও হতে পারে, ওটা হচ্ছে একটা ডিসঅর্ডার অফ মোটর বিহেভিয়ারের মধ্যে পড়ে। ইকোপ্র্যাক্সিয়া হচ্ছে যে ক্লিনিশিয়ান বা ডাক্তার যেই বিহেভিয়ার করছেন ঠিক সেই বিহেভিয়ারটাও পেশেন্ট করছেন, মানে ওই একই বিহেভিয়ার করছেন, মানে কোনো কোনো ক্ষেত্রে দেখো সেটা যেমন নর্মাল, যে হয়তো কেউ হাত জোড় করে নমস্কার করছে বা হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দিচ্ছে, সেটা যেরকম নর্মাল, তেমনি হয়তো ক্লিনিশিয়ান টেবিলে বসে তার পেনটা তুলে নিলেন যে কাগজে কিছু লেখার জন্য, পাশ
থেকে পেশেন্টও দেখা গেল তিনি পেন তুলে নিলেন এবং সামনে একটা কাগজ নিলেন কাগজে কিছু লেখার জন্য। পিকোপ্র্যাক্সিয়া, ওখানে হচ্ছে বিহেভিয়ারটাই আর কি রিপিট করা হয়। এরকম অনেক রকমের সিমটমস রয়েছে। তবে তোমরা এটা মাথায় রেখো যে এই এত সবকিছু তো পড়ার দরকার নেই, সে পরীক্ষা হয়ে গেলে কেউ মানে সেটা ইন্টারেস্টের জন্য পড়তে পারো, সেটা আলাদা ব্যাপার। যেটা একদম কভার করতেই হবে, মানে না করলেই নয়, সেটা হচ্ছে গিয়ে যেটা আমরা পড়লাম যে স্কিজোফ্রেনিয়া টার্মের অরিজিন, কে কয়েন করেছেন, এগুলো থেকে শুরু করে তারপরে ব্লয়লারস 4 A's of schizophrenia, কার্ট স্নাইডারস ফার্স্ট র্যাঙ্ক সিমটমস অফ schizophrenia সেটা হলো, এবং DSM 5 ক্রাইটেরিয়া অনুযায়ী যে 5টা সিমটম রয়েছে ওই 5টা সিমটম এবং তার কিছু এক্সাম্পলস। হ্যালুসিনেশন যেমন সব সেন্স মোডালিটিতে হয় সেটা আমরা দেখলাম। এছাড়া ডিলিউশনের ধরো 4টে বা 5টা টাইপ মনে রাখতে হবে, তাহলেই হয়ে যাবে। আর এই ডিসঅর্গানাইজড থট, স্পিচ আর বিহেভিয়ারের মধ্যে জাস্ট কয়েকটা টাইপ মনে রাখলেই হবে, যেটুকু যে যারা আর কি মনে রাখতে পারবে। আর যেটা করতে হবে সেটা হচ্ছে পজিটিভ আর নেগেটিভ সিমটমস এর মধ্যে যে ডিস্টিংগুইশিং ক্রাইটেরিয়া সেটা করতে হবে, এবং পজিটিভ সিমটমস তার আন্ডারে কি কি পড়ে, নেগেটিভ সিমটমস তার আন্ডারে কি কি পড়ে এবং তার ডেসক্রিপশন গুলো, মানে ক্লিনিক্যাল ফিচারসে অ্যাট লিস্ট এইটুকু করতেই হবে। এবার দেখো যে যত বেশি ওই ডিসঅর্ডারস অফ থট, স্পিচ, বিহেভিয়ার সেগুলো মনে রাখতে পারবে তত ভালো। আচ্ছা, তাহলে ক্লিনিক্যাল ফিচারসে এতটা কভার করার রয়েছে। আর এরপর যেটা আছে সেটা হচ্ছে কিছু সাবটাইপস আছে স্কিজোফ্রেনিয়ার, সাবটাইপস আর ইটিওলজি। আচ্ছা, DSM 5 এ যেটা করা হয়েছে, DSM 5 এ দেখবে শুধু স্কিজোফ্রেনিয়া বলেই আছে, মানে স্কিজোফ্রেনিয়ার আবার যে সাবটাইপ গুলো সেগুলো কিন্তু আলাদা করে DSM 5 এ দেওয়া নেই। এটা DSM 4 TR থেকে DSM 5 এর একটা চেঞ্জ। আচ্ছা, তবে থিওরিটিক্যাল ইম্পর্টেন্স এর জন্য সাবটাইপ গুলো আমাদেরকে একটু জানতে হবে। আচ্ছা, তবে আমার যেটা মনে হয় সাবটাইপ আর যে ইটিওলজি ওটা আমরা পরের দিন কভার করব। আজকে এই ক্লিনিক্যাল ফিচারসে তো বেশ মানে অনেক কিছু রয়েছে কভার করার মতন, মানে যেগুলো আমরা করলাম, তো আজ এই ক্লিনিক্যাল ফিচারস পর্যন্তই থাক। তোমাদের কারোর যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে একটু বলো। আরেকটা তোমাদের একটু বলে দিচ্ছি, এই স্কিজোফ্রেনিয়ার যেরকম পজিটিভ আর নেগেটিভ সিমটমস এর মধ্যে ডিস্টিংগুইশ এটা আসতে পারে, এছাড়া আরেকভাবে ক্যাটাগরাইজ করা হয়েছে, সেটা হচ্ছে স্কিজোফ্রেনিয়াকে টাইপ 1 স্কিজোফ্রেনিয়া আবার টাইপ 2 স্কিজোফ্রেনিয়া এই দুটো ভাবেও বলা হয়। এই যে 1 বা 2 এটা হচ্ছে রোমান 1 আর 2 করে লিখে রাখবে, টাইপ 1 আর টাইপ 2। টাইপ 1 schizophrenia যেটাকে বলা হয়, মানে it is characterized by mostly positive symptoms. Type 1 schizophrenia it is characterized by positive symptoms, মানে যেখানে আর কি hallucination, delusion, disorganized behavior, disorganized thought, speech এগুলো থাকছে সেখানে। আচ্ছা, এবার যেটা হয় সাধারণত এরা কিন্তু মেডিকেশন বা ট্রিটমেন্টে ভালো রেসপন্ড করে থাকেন, পজিটিভ সিমটমস এর প্রিপন্ডারেন্স বা ডমিনেন্স যেখানে থাকে টাইপ 1 স্কিজোফ্রেনিয়াতে, মানে এদের ইন জেনারেল প্রগনোসিস বেটার হয়, প্রগনোসিস বেটার হয়। প্রগনোসিস মানে হচ্ছে যে মানে আউটকাম, যে ট্রিটমেন্টের পরে আউটকামটা কিরকম হবে, যে তিনি কি আবার ভালো, মানে পেশেন্ট যিনি তিনি কি আবার মানে সুস্থ হয়ে স্বাভাবিক যে জীবনযাত্রা তাতে ফিরতে পারবেন নাকি না, এটা হচ্ছে প্রগনোসিস বলা হয়। তাহলে গুড প্রগনোসিস আর পুয়ার প্রগনোসিস, তো টাইপ 1 স্কিজোফ্রেনিয়ার ক্ষেত্রে সাধারণত গুড প্রগনোসিস হয়। এবার টাইপ 2 স্কিজোফ্রেনিয়া দ্যাট ইজ মেইনলি ক্যারেক্টারাইজড বাই নেগেটিভ সিমটমস, মানে ইন টাইপ 2 schizophrenia there is a dominance of negative symptoms. এই dominance of negative symptoms এ তাহলে কি কি থাকে,
না পভার্টি অফ স্পিচ বা ইমোশনাল আনরেসপন্সিভনেস, ইম্পেয়ার্ড অ্যাটেনশন, এই ধরনের মানে নেগেটিভ সিমটমস আমরা যা যা দেখলাম সেইগুলো। আচ্ছা, এবার এই টাইপ 2 স্কিজোফ্রেনিয়া বা যাদের একটা ডমিনেন্স অফ নেগেটিভ সিমটমস থাকে তাদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে এদের প্রগনোসিস পুয়ার হয় আর এদের ট্রিটমেন্টে রেসপন্স করতেও একটু সমস্যা হয়। মানে টাইপ 1 স্কিজোফ্রেনিয়া যতটা ভালো রেসপন্ড করে টু ট্রিটমেন্ট মানে টু মেডিসিনস অ্যাজ ওয়েল অ্যাজ সাইকোথেরাপি, টাইপ 2 কিন্তু ততটা নয়। ফলে এই যাদের মধ্যে নেগেটিভ সিমটমসটা বেশি থাকে তাদের একটু ট্রিটমেন্টে রেসপন্ড করতে দেখা যায় যে সমস্যা থাকে। আচ্ছা, মানে ফলে এই টাইপ 2 স্কিজোফ্রেনিয়া এদের হচ্ছে একটু পুয়ার প্রগনোসিস হয়ে থাকে। আর এছাড়াও এই যে গুড প্রগনোসিস, পুয়ার প্রগনোসিস এগুলো আরো কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। সেটা হচ্ছে সাধারণত যাদের গুড প্রগনোসিস হয় এদের যে কোনো ডিসঅর্ডারের একটু লেট অনসেট হয়, আবার যাদের পুয়ার প্রগনোসিস হয় তাদের কিন্তু যে কোনো ডিসঅর্ডারের একটু আর্লি অনসেট হয়। ঠিক আছে, তাহলে সামারাইজ করার জন্য আমরা এইভাবে বলতে পারি যে স্কিজোফ্রেনিয়া এটা সাইকোসিসের মধ্যে পড়ছে, মানে মোর সিভিয়ার ফর্ম অফ মেন্টাল ইলনেস তার মধ্যে স্কিজোফ্রেনিয়া পড়ে। তো তার যে ক্লিনিক্যাল ফিচার্স গুলো আমরা দেখলাম DSM-5 ক্রাইটেরিয়া অনুসারে, এবং তোমার ব্লয়লার 4 A's অফ স্কিজোফ্রেনিয়া আর স্নাইডারস ফার্স্ট র্যাঙ্ক সিমটমস অফ স্কিজোফ্রেনিয়া। আচ্ছা, সাবটাইপস যেগুলো রয়েছে মানে ওই প্যারানয়েড স্কিজোফ্রেনিয়া, ক্যাটাটনিক, ডিসঅর্গানাইজড, তারপর রেসিডুয়াল, আনডিফারেন্সিয়েটেড, ওইগুলো মানে তাদের কি কি ক্যারেক্টারিস্টিক্স ওগুলো আমরা পরের দিন পড়বো। আর স্কিজোফ্রেনিয়ার যে ইটিওলজি ওটাও আমরা সেই দিনে কভার করে নেব। আমাদের পরের ক্লাস হবে তোমার হচ্ছে গিয়ে টিউসডে এই একই টাইমে 10টায়, 28 তারিখ। আর সেই দিনও সবাই এই সেম লিংকেই জয়েন করবে। আর আজকে তাহলে বলো কারোর যদি কোথাও কোনো কনফিউশন কিছু থেকে গিয়ে থাকে স্কিজোফ্রেনিয়ার ক্লিনিক্যাল ফিচার্স নিয়ে। হ্যাঁ বলো আত্রেয়া। ম্যাম ডিসঅর্ডার অফ মোটর বিহেভিয়ারে আপনি বললেন যে ট্যানজেনশিয়ালিটি আর বললেন ডিরেলমেন্ট, দুটো আমার বলেছি। হ্যাঁ দুটো আমার একটু সিমিলার। ও হ্যাঁ হ্যাঁ, ইনফ্যাক্ট এগুলো কিছু আছে তোমার ওভারল্যাপিং। ডিরেলমেন্ট বলতে খুব সহজে যেটা বোঝানো যায় যে ধরো তোমাকে একটা প্রশ্ন করা হয়েছে, তুমি সেটার উত্তর দিতে দিতে ডিরেল হয়ে গেল, মানে এটা কোনো অন্য টপিকে শিফট করে গেল, দ্যাট ইজ ডিরেলমেন্ট। এবং ডিরেলমেন্টের ক্ষেত্রে কিন্তু গোল ডাইরেকশন অ্যাচিভড হলো না, which is achieved in case of circumstantiality. আচ্ছা, আর ট্যানজেনশিয়ালিটির ক্ষেত্রে যেটা হয়েছে, ট্যানজেনশিয়ালিটির ক্ষেত্রেও কিন্তু গোল ডাইরেকশন হয়নি, মানে ট্যানজেন্ট যেরকম একটা সার্কেলকে জাস্ট টাচ করে বেরিয়ে যায়, তেমনি আপনার নাম কি জিজ্ঞেস করতে আমার নাম, আমি আজকে এই দিয়ে ভাত খেয়েছি, মানে শুধু জাস্ট টাচ করে বেরিয়ে সে তারপরে অন্য ইররিলেভেন্ট ডিটেইলসে চলে গেল, সেটা হচ্ছে ট্যানজেনশিয়ালিটি, and the goal is never reached. Circumstantiality ক্ষেত্রে initially there are a lot of irrelevant details, finally the goal is reached. আচ্ছা, আর ডিরেলমেন্টের ক্ষেত্রে একটা কোনো টপিক নিয়ে আলোচনা শুরু হয়েছে, করতে করতে সেই যে ডিরেলড হয়ে গেল তারপরে আর সেই টপিকে ফিরলো না, মানে আবারও গোল ডাইরেকশন অ্যাচিভড হলো না। তো ওভারল্যাপিং থাকলেও কিন্তু ডিফারেন্স রয়েছে। আর এগুলো মোটর না, এটা থট আর স্পিচের মধ্যে পড়ছে। দেখো বুঝতে পেরেছো? হ্যাঁ দেখো বুঝতে পেরেছো কিনা, যদি না বুঝে থাকো আরো যদি কিছু কনফিউশন থাকে তাহলে বলতেই পারো, কারণ কনফিউশন হতেই পারে, কারণ এত রকমের সিমটমস রয়েছে স্কিজোফ্রেনিয়াতে।
আচ্ছা, আর কারোর কোনো যদি প্রশ্ন থাকে তাহলে বলো। না থাকলে তাহলে একটা বই আছে, ওটা তোমরা যারা আর কি আফটার মাস্টার্স এর সময়তেও লাগবে, তারপরও যারা এমফিল করবে মানে বলে আর কি ভেবেছো, তাদের ওটা পড়তে হবে। ফিশেস ক্লিনিক্যাল সাইকোপ্যাথোলজি বলে একটা বই আছে, লুজেনিং অফ অ্যাসোসিয়েশনস এর একটা এক্সাম্পল দেওয়া আছে। ওই এক্সাম্পলটা একটু বলি, তাহলে বললে হয়তো বুঝতে পারবে যে অ্যাকচুয়াল প্রেজেন্টেশনটা কিরকম হয় বা কতটা ডিসঅর্গানাইজড হয়। একজন পেশেন্ট বলছেন, বার্মিংহাম কিং স্ট্যান্ডিং, বার্মিংহাম কিং স্ট্যান্ডিং, কিং কিং সিং সিং, বার্ড অন দ্য উইং, বার্ড বার্ড, টার্ড টার্ড। এক্স্যাক্টলি এইটা, মানে এই কথাগুলো কোটেশন করে লেখা ছিল ওই বইতে এক্সাম্পলে। হ্যাঁ, তার মানে বুঝতে পারছো, মানে ছন্দ মিলিয়ে মিলিয়ে হচ্ছে ঠিক আছে, কিন্তু অ্যাপারেন্টলি একটার সাথে অন্যটার কোনো কানেকশন নেই। বার্মিংহাম কিং স্ট্যান্ডিং এর পরেই ব্যাপারটা পুরো মানে একটার সাথে অন্যটার আর কোনো সামঞ্জস্য রইল না। আচ্ছা, মানে ইন আ ওয়ে স্কিজোফ্রেনিক যে পেশেন্ট, তাদেরকে চিহ্নিত করা রিলেটিভলি ইজিয়ার দ্যান নিউরোসিস। তার কারণ হচ্ছে যে তারা যেইভাবে কথা বলবেন, যেই টোনে কথা বলবেন, বা যেই বিহেভিয়ার আর কি ম্যানিফেস্টেড হবে, সেটা থেকে সিমটমস গুলো আইডেন্টিফাই করাটা ইজিয়ার। ঠিক আছে, তাহলে এত পর্যন্ত রইলো। তোমরা এই ক্লিনিক্যাল ফিচার্স চাইলে নীরাজ আহুজার বই থেকে পড়তে পারো, কেউ চাইলে কাপলান থেকেও পড়তে পারো। কাপলানে দেখবে একদম টেবল করে করে ওই ডিসঅর্ডারস অফ থট, মোটর বিহেভিয়ার, ওগুলো সব আলাদাভাবে দেওয়া আছে। আর তাছাড়া কেউ যেটা অ্যাবনর্মাল সাইকোলজি বই আছে বুচারের, সেখান থেকেও পড়তে পারো, যার যেখান থেকে সুবিধা হবে। ঠিক আছে, পরদিন তাহলে আমরা বাকিটুকু কন্টিনিউ করব, সাবটাইপস আর ইটিওলজি। এটা শেষ করে আমরা যাব মুড ডিসঅর্ডারস এ। স্কিজোফ্রেনিয়ার মুড ডিসঅর্ডার শেষ হলে আমরা আর কি বেশ মানে অনেকটা এগিয়ে থাকবো, কারণ এই দুটো তো মেইনলি আর কি অনেকটা বড় চ্যাপ্টার। আর মিনওয়াইল তোমাদের মেইলে আমি যা কিছু মেটেরিয়ালস পাঠিয়েছি সেগুলো একটু দেখতে থাকবে। আচ্ছা, তোমাদের অ্যাটেন্ডেন্সের যে স্ক্রিনশট আমি একটা তুললাম, কিন্তু আজকে না যেটা হচ্ছে পুরো স্ক্রিনটা ফিট হচ্ছে না। পুরো স্ক্রিনটা এখানে যদি ফিট হয়ে যেত তাহলে একটা স্ক্রিনশটই চলে আসতো। যাই হোক, একটা মিনিট একটু দাঁড়াও। যাই হোক, তোমরা তাহলে একটু অ্যাটেন্ডেন্সের যে স্ক্রিনশট গুলো যে নিয়েছো আমাকে একটু পাঠিয়ে দিও। থ্যাংক ইউ, লিভ করছি। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। Thank you, ma'am.